বিধাতা যে কি খেলে, আপনি এক পা দুপা করে ভিক্ষা করতে হেঁটে হেঁটে আমার বাড়ি চলে এলে, এলে হো এলে। এরকম গভীর চিন্তা থাকলে কিচ্ছু হবে না। আমাদের ঘরে 2 দিন থেকে কিচ্ছু রান্না হচ্ছে না। খিদেতে এখন আমার শরীরটাও খারাপ করছে। এটা শুনে রামপালের চোখে জল এসে পড়ল। আরে খিদে তো আমারও প্রচুর লেগেছে রাধা। কি করব, যেখানে কাজ করতাম সেখানে কাজ শেষ হয়ে গেছে, এবার কোথায় কাজ খুঁজবো? ভাগ্য লোককে কোথায় নিয়ে যায়। কাল কাল আমার হাতে এত টাকা থাকতো যেখানে আমি সবাইকে টাকা ধার দিতাম, আর আজ দেখো আমার কাছেই টাকা নেই যে চাল কিনে এনে রান্না করব। তুই এখন এসব নিয়ে চিন্তা করিস না রাধা, আমি দেখছি কারো থেকে 2টো টাকা ধার নিয়ে আসছি। কোথা থেকে ধারে টাকা নিয়ে আনবে? আমি জানি আপনাকে কেউ টাকা ধার দিতে চায় না। আরে আমি ছোট ভাইয়ের কাছে যাচ্ছি, ও যদি কিছু টাকা ধার দেয়। যাও যাও, অনেক দিন তো হলো ভাইয়ের থেকে অপমান হচ্ছে না, এবার গিয়ে অপমান হয়ে এসো। আমি জানি ও কিচ্ছু সাহায্য করবে না, উল্টে আপনাকে অপমান করবে। রামলাল কোনো উত্তর দিতে পারল না। ও চুপচাপ ওর ছোট ভাই গণেশের বাড়ির দিকে রওনা দিল। গণেশ গ্রামের সবথেকে ধনী ব্যক্তি ছিল। গণেশ আর তার স্ত্রী রামলালকে ঘরে আসা দেখে হতবিম্ব হয়ে গেল। আসুন আসুন দাদা ভাই, আসুন। কি ব্যাপার, আজ হঠাৎ আমার বাড়িতে আপনার পায়ের ধুলি পড়লো? গণেশ, আমার ছোট ভাই, তুই তো জানিস তোর দাদা কতটা গরিব। আমার ঘরে 2 দিন থেকে উনুন জ্বলছে না, তোর বৌদি 2 দিন থেকে না খেয়ে আছে। ওর কষ্ট আমি দেখতে পাচ্ছি না রে, আমাকে কটা টাকা ধার দে না রে ভাই, যাতে আমি বাজার করে নিয়ে যেতে পারি। বিধাতা যে কি খেলে, আপনি এক পা দুপা করে ভিক্ষা করতে হেঁটে হেঁটে আমার বাড়ি চলে এলে, এলে হো এলে। ভাই মনে আছে সেই দিনগুলো? বাবা মৃত্যুর সময় আমাদের 2 ভাইকে 1 সমান সম্পত্তি ভাগ করে দিয়ে গেছিল। আমি সেই সম্পত্তি কাজে লাগিয়ে মাথা খাটিয়ে 1 গুণ 2 গুণ 3 গুণ করে ফেলেছি, আর তুমি তো সব নষ্ট করে ফেলেছো। মনে আছে সেই দিনগুলো? বাবা তোমায় কি কি দিয়েছিল, একবার মনে করো দাদা ভাই। মানিকলাল বিছানায় শুয়েছিল আর উনার 2 ছেলে উনার পাশেই ছিল। ছেলেরা, মনে হচ্ছে আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেছে। আমার প্রাণ থাকতে আমি আমার সম্পত্তি গুলো তোদের 2জনকে সমান সমান ভাগ করে দিয়ে যেতে চাই। আমি তোদের এখানে জন্য দেখেছি যে আমি আমার কোন ছেলেকে কি ভাগ
দেব সেটা বলার জন্য এটা শুনে রামপাল কাঁদতে শুরু করলো। বাবা, বাবা, আপনার কিছু হবে না বাবা, আমার বিশ্বাস আপনি আরো অনেক বছর বাঁচবেন। মানিকলাল মুখে হাসি নিয়ে উনার বড় ছেলে রামলালের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। বাবা রাম, এটাই সৃষ্টির নিয়ম, একদিন সবাইকে চলে যেতে হয়। আমার কথা মন দিয়ে শোনো, গ্রামে যে আমার 20 বিঘা ক্ষেতের জমি আছে ওটা আমি তোমায় দিচ্ছি। এটা বলে মানিকলাল গণেশের দিকে দেখতে লাগলো। বাবা গণেশ, পুকুরের পাশে যে 20 বিঘা জমি আছে ওটা আমি তোমায় দিচ্ছি, আর আমার 10টা গরু ওটা আমি দুজনকে ভাগ করে আমি আমি এখনই কবিরাজ বাবাকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই কবিরাজ বাবাকে ডেকে আনছি। না 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 বাবা, আমার পুরো কথাটা শোনো, আমার একটি জরুরি জিনিস আমি তোমায় দিতে। এটা দেখে রামলাল আর ওখানে বসে থাকতে পারলো না, আর ও দৌড়ে কবিরাজ বাবাকে ডাকতে চলে গেল। কবিরাজ বাবা, কবিরাজ বাবা, আমার বাবার শরীর খুব 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 খারাপ হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলুন না, একটু তাড়াতাড়ি চলুন। কবিরাজ বাবা রামলালের সঙ্গে ওর বাড়িতে গেল। যখনই কবিরাজ বাবা মানিকলালের নার্ভস দেখলো আর বলল, মা করে দিও রামপাল, তুমি আসতে অনেক দেরি করে ফেললে, তোমার বাবা এই পৃথিবীতে আর নেই। এটা বলে কবিরাজ বাবা ওখান থেকে চলে গেল, আর রামলাল হাও হাও করে কাঁদতে শুরু করলো। বাবা, আর তারপর আমরা দুজন নতুন করে জীবন শুরু করলাম। তুমি বাবার সব সম্পত্তি জলে ভাসিয়ে দিলে, আর আমায় দেখো, আমি বাবার সম্পত্তিগুলো মাথা খাটিয়ে বুদ্ধি লাগিয়ে খেটে 4 গুণ করে ফেলেছি দাদা। আর শুধু এটা নয়, তার সঙ্গে আমি এই গ্রামের মোহরীয় হয়ে গেছি। আমি সব জানি ভাই, তুই কেন বারবার পুরনো দিনগুলো মনে করিয়ে দিচ্ছিস। গ্রামের সবাই জানে আমার ভাগ্য আমার সাথ দেয়নি। কি করব আমি, তুই বল। কি করব মানেটা কি? আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। আমি টাকা তাকে ধার দেই যে আমার টাকা সময় মতো সুদ সমেত ফেরত দিতে পারবে, আর যাকে আমি বিশ্বাস করি। আর তোমায় দেখে যে কেউ বলবে তুমি কারো টাকা নিলে সেটা ফেরত দেওয়ার ক্ষমতা রাখো না, তাই গ্রামে কেউ তোমায় টাকা ধার দিতে চায় না। চলো দাদা, প্রণাম, এবার দয়া করে পথ চলা শুরু করো। এসব শুনে রামপাল কাঁদো কাঁদো চোখে জল নিয়ে ওখান থেকে অপমান হয়ে চুপচাপ চলে গেল। রামপাল চলে যেতেই গণেশের স্ত্রী গণেশকে বলল, দাদা অনেক আশা নিয়ে আপনার কাছে
টাকা চেতে এসেছিল। আপনি ওনাকে কটা টাকা দিতে পারতেন? হাজার হোক উনি আপনার বড় দাদা। এটা শুনে গণেশ রাগ করে ওর স্ত্রীকে বলল, চুপ করে থাক। ছোট থেকেই বাবা দাদাকে বড় বলে আমার থেকে বেশি আদর করতেন, আর আমার সঙ্গে চাকরের মতন ব্যবহার করতেন। তখন থেকেই আমি দাদাকে বরবাদ করার কথা ভাবতাম। দাদা এটা কখনো জানতেই পারবে না যে দাদার ভাগ্য এত খারাপ কেন। এটা শুনে রিমা ভয় পেয়ে গেল। কি বলছেন? এটার মানে কি? গণেশ ওর হাতের আংটি রিমাকে দেখিয়ে বলল, এই আংটিটা দেখছিস সীমা? এই আংটিটি আপনি অনেক বছর থেকে পরে আছেন। এটা শুধু সাধারণ আংটি। আমি এটাই ভাবতে পারি না, আপনার কাছে তো এত টাকা আছে। আপনি তো চাইলে হীরের আংটিও পরতে পারেন। তাহলে এত সাধারণ আংটি কেন পরে আছেন? এটা কোনো সাধারণ আংটি নয় রে পাগলি। এই আংটিটির বিশাল মাহাত্ম্য আছে। আজ যে আমার ব্যবসা কাজ এত বড় হয়েছে, আমি এত বড় লোক হয়েছি সব এই আংটিটির জন্যই রে পাগলি। এতটুকু বলে গণেশ হেসে ওখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, এই রহস্যময় আংটির রহস্য জানতে হলে আমাদের সঙ্গে পরের এপিসোডে যুক্ত থাকতে হবে। আর আমরা পরের এপিসোড আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করছি। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।